গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সকালবেলা আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তারপরে ইচ্ছা আছে দুপুরবেলা বরিশালের রান্নাঘরে যাওয়ার। তো এখন আমাদের সব ফ্যামিলি মেম্বার রেডি হচ্ছে ওখানে। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি একদম সোনাঝুরি হাটের মাঝে দাঁড়িয়ে আছি। এখনও হাট শুরু হয়নি সেইভাবে। তো ঠিক আছে, আমাদের দিনটা বেশ ভালোই কেটেছে। লাস্ট একদম আজকে ডে 3, মানে দিনের শুরু, মানে যেখান থেকে আমরা শুরু স্টার্ট করেছিলাম কলকাতা থেকে তারাপীঠ, তারপরে ওখান থেকে সোজা শান্তিনিকেতনের যে পুরো দুদিনের জার্নি, আজকে ডে 3 খুব ভালোই কেটেছে আমাদের সবাই মিলে একসঙ্গে। তো চলুন, যখন কঙ্কালীতলার দিকে যাব গাড়িতে যেতে যেতে কথা হবে আপনাদের সঙ্গে। জাস্ট আমরা রেডি অলমোস্ট, এখন বেরোবো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখুন গাড়ির কি অবস্থা, কাদায় পুরো ভরে গেছে। আসার সময় গতকাল একটা ছোট্ট টোটোর সঙ্গে আমার জাস্ট পেছন দিক থেকে এসে টোটো ধাক্কা দিয়ে দিয়েছে গাড়িতে। দেখাচ্ছি আপনাদের কি হয়েছে। দেখুন কি অবস্থা। গতকাল আসছিলাম তারাপীঠ থেকে বোলপুরের রাস্তায়, যখন বোলপুরের কাছাকাছি এসে গেছি, এসে হালকা একটুখানি টোটো ব্রেক লাগলো না, এসে স্ক্র্যাচ করে দিল। বেশি মেজর কিছু ড্যামেজ হয়নি। এই দেখুন সবাই এসে গেছে, এখন এখানে পুজো দিতে যাব, কিন্তু সব চাদর কিনতে দাঁড়িয়ে পড়েছে এখানে। সব এখন চাদর নিতে দাঁড়িয়েছে, পুজোর যাওয়ার এখন সময়। এইসব চাদর নিয়ে এখন কেনাবেচা চলছে এদের। অবস্থা বুঝুন, দেখুন সবাই এখন জড়ো হয়েছে চাদর নেওয়ার জন্য। ভালো কটন বেড কভার। জাস্ট আমরা এখন বেরোবো মন্দিরের দিকে, তার আগে একটু চাদর দেখে নিচ্ছে, পছন্দ করছে সবাই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সরা। এই মেয়েরা এখন ঘুরতে যাচ্ছে এদিকে। এই সব তাড়াতাড়ি চলো, দেখো চাদরের ব্যবসা শুরু হয়ে গেছে। ভালো ভালো চাদর আছে, আপনারা এসে চাদরও নিতে পারেন এখানে। খুব সুন্দর সুন্দর চাদর, কি সুন্দর। যেরকম বলেছিলাম, আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার দিকে। মায়ের মন্দিরে এখন পুজো দিতে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 7.5 কিলোমিটার, 17 মিনিট লাগবে যেতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, চলুন। আমরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে। পার্কিং জোনে আছি, গাড়ি পার্ক করেছি সামনে। তো এই পেছনে পার্ক করেছি, সব জায়গায় পার্কিং জোন আছে এখানে আলাদা। 20 টাকা করে পার্কিং না এখানে গাড়ির, পুরো জোনটাই হচ্ছে পার্কিংয়ের। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। চলুন এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে। এখানে সমস্ত দোকান রয়েছে, সব পুজোর জন্য দোকান। চলুন আগে যাই, আমরা যাচ্ছি সব। এইখানে
এখানে সব মন্দির আছে পুজো দেওয়ার জন্য, সব রয়েছে এখানে। পুজো দেওয়ার জন্য সব দিতে পারেন পুজো, ভালো জায়গা। এই দোকান অনেক দিনের পুরনো, ঠিক আছে। দেখুন এই পুজোর জন্য ডালা নিয়েছি 251 টাকা, সমস্ত থাকে এর মধ্যে। আর লাইন দিয়ে দোকান আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন, খুব সুন্দর। চলো, সব আসছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিরা লাইন দিয়ে। সব পুজো দিতে আসছে, ডালা নিয়েছে, পুজো দেবে। এখন হচ্ছে মায়ের মন্দির, সোজা মন্দিরে যাচ্ছি আমরা। খুব সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে এই মন্দির, অনেক পুরনো আদি মন্দির মায়ের। এটা লাইন আছে এখন, খুব বেশি লাইন নেই এখন। বাজে হচ্ছে 9টা বাজে, তো সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে লাইনটা কম পাবেন। কথিত আছে মায়ের কোমরে কাকালটা পড়েছিল, মায়ের এইখানে 51তম যত পিঠ আছে তার মধ্যে এটা কাকাল পড়েছে মায়ের। এই মন্দির চত্বরে এখন এখানে একটু মেলার মতো বসছে, আপনারা কেনাকাটি করতে পারেন অনেকটা জায়গা নিয়ে, খুব সুন্দর। এখানে মাদল নাচ হচ্ছে, অনেক পুরনো বট গাছ, বটবৃক্ষ। এইখানে হচ্ছে পুলিশ। চলুন, সমস্ত 51তম যত 51 পিঠ আছে সেখানে তো কুণ্ডু পুকুর থাকেই। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই পুকুর, কুণ্ডু পুকুর মায়ের, যেখানে মায়ের অংশ পড়েছিল দেহে। মায়ের মন্দির থেকে বেরিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা
দেখাচ্ছি আপনাকে কোথা থেকে খেলাম। এই দোকান থেকে আপনারা ভালো গরম গরম কচুরি, আলুর চপ, মুড়ি সব পাওয়া যায়, জিলেপি খেতে পারবেন। এই পবিত্রা টিফিন স্টল। তো এখন আমরা সবাই যাচ্ছি সাইট সিন করতে। এখন সোজা যাব হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে সাইট সিন করবো, তারপরে আমরা 2টোর সময় যাব হচ্ছে এতে বরিশালের হেসেলে, যেখানে আমরা লাঞ্চ করবো আজকে সাইট সিন কমপ্লিট করে। আমরা 3টে টোটো ভাড়া করেছি, চলুন আমাদের সঙ্গে এবার। এখন আমি আর দেবাশিস রডের নিচে বসছি, আমরা বসে আছি, আমার ছোটোবেলার বন্ধু দেবাশিস। আমরা এখন একসঙ্গে বেরোচ্ছি সাইট সিন করতে, ওখান থেকে বরিশালের রান্নাঘরে যাব খেতে, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন সাইট সিন করি, চলুন। এই আমার দাদা দিদি আমাদের সঙ্গে যাচ্ছে। দাদা বৌদি হবে, দাদা দিদি কি করে হবে? এই যে বৌদি বলছি, ঠিক। সামনে আরও আছে, টোটাল মনে হয় 5টা টোটো নিয়েছি না, 4টে টোটো নিয়েছি আমরা। বলে দে কত টাকা খরচ হলো সেটাও বলে। টোটাল 18 জনের যাত্রা। 18 জনের যাত্রা হচ্ছে। আমাদের টোটো কত করে নিল? ইচ টোটো 800 টাকা করে। আমাদের এখানে ওই বরিশালের হেসেলটা ইনক্লুড করা। হ্যাঁ, ইনক্লুডিং বরিশালের হেসেলও ইনক্লুড করা আছে। সাইট সিনের করার পরে ওখানে নিয়ে যাবে আমাদের। চলুন ঘুরে আসি আপনাদের নিয়ে। তাও একটু মেঘলা আছে বলে না, গরমটাকে মনে হচ্ছে একটু মাঝে মধ্যে এই রোদ আর মেঘলা দুটোই হচ্ছে। বৃষ্টিটা হলে আরো ভালো হবে না, হালকা হালকা একটুখানি। এই তো রাস্তায় উঠে যাচ্ছি, উঠতে পারবে তো? হ্যাঁ, এখানে প্রচুর মালা আছে। বিকেলবেলা চলো মা কালীকে আচ্ছা, এইটা এখন আমরা এসেছি বিশ্বভারতী শান্তিনিকেতনে যাচ্ছি আমরা। জাস্ট এটা হচ্ছে এন্ট্রান্স। হ্যাঁ, এটা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, এন্ট্রান্স। এই এন্ট্রান্স হচ্ছে, গাড়ি ঢুকতে পারবে না, মানে না বড় বড় ভেহিকেলস কি ঢুকতে দেবে না, প্রাইভেট কার ঢুকতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে কাঁচের ঘর, সভাঘর। রবীন্দ্রনাথ এই যে না উপাসনা গৃহ, উপাসনা গৃহ এটা। এই রবীন্দ্রনাথ ওই জানলার ধারে কবিতা লিখেছিল, খুব সুন্দর। ইউনিভার্সিটির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে পুরনো সেই বটবৃক্ষ, ইউনিভার্সিটির মধ্যে বহু পুরনো দিনের। সবাই নেমে পড়েছে, আমরাও এসে গেছি। হ্যাঁ, এটা ছাতিমতলা। এটা অ্যাকচুয়ালি ছাতিমতলা, এই জায়গাটা। এখানেই পড়াশোনা হতো আগে। পড়াশোনা ভুল বলছিস, তাহলে এখানে কি হতো? বাংলায় পড়। এখানে দেখুন,
এই যে ছাতিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর সিট অফ মেডিটেশন. He came here for the first time around March 1862 and meditated under 2 Chatim trees. The seat of meditation was built later. আমরা এখন মিউজিয়াম দেখলাম, দেখে সব বসে আছে ক্লান্ত হয়ে, কিছু করতে পারছে না, আর পুরো ক্লান্ত হয়ে গেছে গরমে। এই সব এখন আমাদের ফ্যামিলি মেম্বার সব বেরোচ্ছে, সব ক্লান্ত। এই বট গাছ, কথিত আছে নাকি এই বট গাছের নিচেই উনি অনেক ওনার সাহিত্য কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখেছিলেন বসে। অনেক পুরনো বট গাছ। এটা নাকি রবীন্দ্রনাথের 5টা বাড়ি আছে পরপর, এই বাড়িগুলো। এটা একটা, মধ্যে এইটা একটা, আরো আছে এদিকে। আমাদের সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 6টা থেকে 1টা পর্যন্ত আনন্দ পাঠশালার ভেতরে হচ্ছে পাঠভবন। এইচএস পর্যন্ত সব গাছের নিচে পড়াশোনা হচ্ছে। 3 কোণায় স্ট্যান্ড, দুটো ব্ল্যাকবোর্ড, দুটো বুঝি নিয়ে আসা হচ্ছে। মাটির বাড়ি খড়ের চালাটা দেখছেন 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, এবং নতুন বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন পাশে হলুদ রঙের, ওটা 1901 সালে তৈরি করেছিলেন। এই বাড়িতে ওনার স্ত্রী বসবাস না করার জন্য মারা গেছিলেন। বসবাস না করার জন্য এই জায়গাটাকে উনি চুজ করলেন। ওনার স্ত্রীর নাম করে মৃণালিনী আনন্দ পাঠশালা, ওনার স্ত্রীর নাম করে জায়গাটার নাম করলেন, এবং বাচ্চাদের সর্বপ্রথম এখানে পড়াশোনা হচ্ছে। আমাদের শান্তিনিকেতনে টোটাল 12,500 স্টুডেন্ট পড়াশোনা করছে। এখনো কি সকালবেলা আসছে? মর্নিং স্কুল, আমাদের মর্নিং স্কুল, এবং গাছের নিচে বসে পড়াশোনা করতে হবে। এই মাস 6 করলে আমাদের শান্তিনিকেতনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে। আমি 1978, 79, 80, 81 পড়াশোনা করেছি আমরকুঞ্জে। আমি স্টুডেন্ট ছিলাম। ছেলে পড়েছে 13, 14, 15 সালে। শান্তিনিকেতন হচ্ছে নো ডোনেশন, নো রিলেশন, অনলি এডুকেশন। এখানে আপনার ডোনেশন দেখবে না, রিলেশনও দেখবে না, এডুকেশন দেখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা ছিল যে আমাদের ভারতবর্ষে যে গরিব বা মধ্যবিত্ত লোকেদের যে মেধাবী ছাত্রছাত্রী তারা কোথায় যাবে, তাদের জন্য শান্তিনিকেতন। টাকার জন্য শান্তিনিকেতন নয়, খুব ভুল করবেন।
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন 3 পাহাড়। হ্যাঁ 3 পাহাড়, এই জায়গাটির নাম হচ্ছে 3 পাহাড়। আচ্ছা উনি এই বটবৃক্ষটি যখন সত্য রবীন্দ্রনাথ ঠাকুর 14 বছর বয়স ছিল তখন উনি কবিতা লেখার জন্য গেছিলেন কোয় নদীর ধারে, যেখানে তোমরা এখন হাট দেখতে পাচ্ছ। ওখান থেকে বটবৃক্ষটা তুলে এনে পুঁতে জল দিয়ে বড় বড় মানুষ করে গেছেন। শান্তিনিকেতনে এই একটি মাত্র গাছ যিনি উনি নিজে হাতে পুঁতে জল দিয়ে বড় করে মানুষ করে গেছেন। এই জায়গায় বসে প্রচুর কবিতা পাঠ লিখে গেছেন। পরবর্তীকালে আমাদের রামকিঙ্কর বেশ চিন্তা ভাবনা করলেন যে আমি থাকবো না, রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন না, সরি রামকিঙ্কর নয়, নন্দলাল বসু। উনি কি করলেন, আমাদের পশ্চিমবাংলার সহজ পাঠ বই প্রথম পাতায় একটা বট গাছের ছবি দেওয়া আছে, এই গাছেরই ছবি তুলে ধরেছিলেন আমাদের চিত্রশিল্পী নন্দলাল বসু। এটা কত বছর 152-53 হবে। 150 হ্যাঁ ওরকমই হবে, ওরকমই হবে। এই পাশে যদি যান তাহলে আমাদের শান্তিনিকেতন নিজস্ব হসপিটাল আছে, যার নাম হচ্ছে PM হসপিটাল, ক্রিয়েশন মেমোরিয়াল হসপিটাল। এই হসপিটাল আমাদের সাধারণত যেহেতু 12,500 স্টুডেন্ট, স্টাফ নিয়ে 15,000, তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে। আপনারা যেমন টুরিস্ট, আপনাদের যদি আকস্মিক কোনো শরীর খারাপ হয় তাহলে ফার্স্ট ট্রিটমেন্টটা এখানে করে দেওয়া হয়। এখনো আছেন? হ্যাঁ, প্রদীপ গঙ্গোপাধ্যায় আছেন? হ্যাঁ প্রদীপ গঙ্গোপাধ্যায় আছেন? প্রদীপ গাঙ্গুলি? গাঙ্গুলি, হ্যাঁ উনি আমার মানে আমি ওনাকেই দেখাই এখনো, প্রদীপ গাঙ্গুলি। আর সুব্রত গাঙ্গুলি আছেন? হ্যাঁ উনি আছেন। প্রকৃতিকে কেটে বাড়ি করছেন, বলছি না প্রকৃতিকে বাঁচিয়ে তুমি একটা বাড়ি করো। এইখানে এই বাড়িটির নাম দিয়েছিলেন তালধ্বজ। এই যে তাল তাল গাছ গাছের এদিকে নিচে। যা, এদিকে যা। এই তালধ্বজে উনি বাড়িটা তৈরি করে এখানে করলেন। এখান থেকে বসে একটি পোয়েম লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশেতে। আমরা ক্লাস 3-তে পড়েছিলাম তাল গাছ। পরবর্তীকালে এখানে নাম দেওয়া হলো কারু সংঘ। আমাদের পাটভবন যে রিটায়ারমেন্ট মহিলারা, ওনারা এখানে বুটিকের কাজ করেন। আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে যে বিশিষ্ট ব্যক্তিগণ আসেন, ওনারা যে উত্তরীয় দেওয়া হয়, এখানকার তৈরি উত্তরীয় দেওয়া হয় এখনো হয়। আমাদের মঙ্গলবার শুক্রবার 9টা থেকে 12টা 3 ঘন্টার জন্য এটা খোলা থাকে। এখন আগে ছিল নাম তালধ্বজ, বর্তমানে নাম হচ্ছে কারু সংঘ। এখানে বুধবার আসলে সব বন্ধ হবে, বুধবার আসলে বুধবার বন্ধ পাবে, কেন পাবে সব বলে দিচ্ছি, চলো। বললাম না এখান থেকে একটু দিকটা আছে। তাল গাছটা করতে পারবো, আরো সরে যা। এইবার তুই। তাল গাছের তালধ্বজ। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, উনি ছিলেন দার্শনিক। উনি এই বাড়িটা তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বড় দাদা তৈরি করে। এটা ইটালিয়ান টালি ও বেলজিয়াম গ্লাস দিয়ে, ইটালি দেশের টালি ও বেলজিয়াম দেশের কাঁচ দিয়ে এটা তৈরি করছেন। আমাদের এখানে প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত উপাসনা করা হয়। আচ্ছা, খুব উপাসনা গৃহ। উপাসনা গৃহ। আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান যে সম্প্রদায়ের ছেলে মেয়েরা হোক না কেন, তারা এখানে সাদা পোশাক পরে আসবে এবং উপাসনায় যোগদান করবে। আপনি আল্লাহকে ডাকছেন অন্তরে ডাকুন, ভগবানকে ডাকছেন অন্তরে ডাকুন, মুখে কোনো উচ্চারণ করবেন না, তাহলে আমাদের কোনো ডিস্টার্ব হবে না। ওই জন্য আমাদের হিন্দু সমাজের মধ্যে পুজো অর্চনা করা না, মুসলিম সমাজের মধ্যে কোনো নামাজ অর্চনা করা না, বা খ্রিস্টানদের যে মোমবাতি নিজের চার্জে যায় ওসব কিচ্ছু করা হবে না। তুমি তোমার ঈশ্বরকে, ভগবানকে ডাকো, আত্মার মাধ্যমে ডাকো, কোনো উচ্চারণ করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মানে দাদা। মন থেকে বসে ওখানে জাস্ট বসে মেডিটেশন তুমি করো। টাইপে আপনি এটা তোমরাও ঢুকতে পারবে, কিন্তু সাদা পোশাক হতে হবে, অন্য পোশাকে অ্যালাউ হ্যাঁ, করবে না। কোনো টাইমটা? কালারের কোনো ব্যাপার নেই। বুধবার সকাল 6টা থেকে 8টা। Only বুধবার? অনলি বুধবার। আচ্ছা চলো। বাড়িটা দেখতে পাচ্ছেন, দোতলা বাড়িটি, এই বাড়িটির নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহ। জায়গাটির আগের নাম ছিল ভুবনডাঙ্গা। এই বাড়িটা 1862-63 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িটা তৈরি করেছিলেন 3টে রূপরেখা নিয়ে। এদিক থেকে দেখে মনে হচ্ছে চার্চ, একদিক থেকে দেখলে মনে হবে মসজিদ, আর একদিক থেকে মনে হবে মন্দির। মন্দির, মসজিদ, গির্জা এই অনুকরণ করে বাড়িটা তৈরি করে বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন গৃহ। কলকাতার জোড়াসাঁকো থেকে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সপরিবারে এলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বয়স মাত্র 1.5 থেকে 2 বছর। বাবার কোলে প্রথম এই বাড়িতে উনি উঠেছিলেন। এই জায়গাটির নাম হচ্ছে ছাতিমতলা। যখন শান্তিনিকেতন বলে কিছু ছিল না, এখানে জঙ্গল ও রাঢ়ভূমি ছিল।
এখান থেকে 12 কিলোমিটার দূর যদি যাও একটি গ্রাম পাবে, সেই গ্রামের জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ। সেই ভুবন মোহন সিংহ ছিলেন জমিদার। উনি ব্রাহ্ম ধর্ম নেবেন বলে কলকাতা জোড়াসাঁকো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি পাঠান। তখন আমাদের রেলপথ ছিল না, উনি জলপথে প্রথমে কাটোয়ায় এসেছিলেন, পালকিতে করে চলে আসছিলেন। দীর্ঘ রাস্তা আসার পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জল পিপাসা পায়। তখন ইনি ঘন বড় বড় জঙ্গল এবং ছাতিম গাছ দেখে বিহারকে বললেন, আমার পালকিটি এখানে নামাও, পাশে যদি কোনো গ্রাম থেকে জল নিয়ে এসে জলপান করবো। পাশে ছিল ভুবনডাঙ্গা গ্রাম। সেই গ্রাম থেকে জল এনে জল পান করার পর 3টে বাণী বলেছিলেন, যে তিনি মানে ঈশ্বরকে বলছেন যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তিনি না চাইলে বোধহয় গভীর জঙ্গলে আমি জল পেতাম না। তারপর উনি চিন্তা ভাবনা করলেন যে এত সুন্দর, এত নির্জন, এত শান্তিপ্রিয় জায়গা, আমি এখানে একটি ব্রহ্মাশ্রম করব। তখন উনি ভুবন মোহন সিংহ রায়ের কাছ থেকে 20 বিঘে জায়গা নিলেন, মাত্র 16 আনার বিনিময়ে, 1 টাকার বিনিময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিয়েছিলেন। তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার, ভুবন মোহন সিংহ জমিদার, জমির আদান প্রদান করা হয়েছিল। আদান প্রদান করে বর্তমানে শান্তিনিকেতনের জায়গার পরিমাণ দাঁড়ালো 1200 একর, 3600 বিঘে জমি। এখন এই ছাতিম তলের নিচেই রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে 5 জন স্টুডেন্টকে নিয়ে শান্তিনিকেতনে সর্বপ্রথম পড়াশোনা শুরু করেছিলেন। তার মধ্যে ওনার একটি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিল। সেই 1901-এর শান্তিনিকেতন বর্তমানে 2024-এর শান্তিনিকেতন। আজও গাছের নিচেই পড়াশোনা চলছে। গল্পটা ছোট্ট করে বললাম। এটা আমাদের নন্দলাল বসু রামকিঙ্কর বেশ মিলে তৈরি করেছিলেন। আমাদের সুরের সময় সারে গামা পাধা নিশা যে গানটা করি আমরা, মুখের ঠোঁট কতটা খুললে স্বর বেরিয়ে আসবে, সেই কাজটা করে উনি দেখিয়ে দিয়েছেন এই স্তম্ভের মধ্যে। এতটাই যদি মুখের সুর খোলা হয় তাহলে আপনার সুরটা বেরিয়ে আসবে। বাহ, মানে এইটাই পুরো একদম মুখের যে সারেগামা পাধা নিশা বলছেন, সেটাই সেই অনুযায়ী মুখটা খুলবে, সেটাই করেছেন। সেখান থেকে উনি এন্টারটেইনমেন্ট করেছেন। এটা আমাদের নন্দলাল বসুর। বাহ, খুব সুন্দর। 1100 থেকে 1200 সিট আছে, নাট্যঘর সবাই এখানে। বাহ, এইটা কলা ভবনের ক্যাম্পাস। হ্যাঁ, এটা তো ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এগুলো। হ্যাঁ, 1200 একর জায়গায় 56টা ডিপার্টমেন্ট। বাহ বাহ, আচ্ছা, এটা হচ্ছে মালঞ্চ কিঙ্কর উদ্যান। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে বসবাস করতেন মালঞ্চ। গুড। এইখানে এটা নন্দলাল বসু রামকিঙ্কর বেশ মিলে তৈরি করেছিলেন। উনি এটি আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছেন, কোনো যন্ত্রপাতি নেননি। উনি এটা করেছিলেন 1936 সালে। একটি আদিবাসী ফ্যামিলি এক জায়গায় গ্রাম থেকে এক গ্রাম চলে যাওয়ার দৃশ্য। এই যে কোনো যন্ত্রপাতি না দিয়ে এত বড় স্ট্রাকচারটা তৈরি করেছিলেন, তাই তিনি ছিলেন ওয়ার্ল্ড ফেমাস রামকিঙ্কর বেজ। কোনো যন্ত্র নেননি এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে উনি এটা করিয়েছিলেন। পরিষ্কার আমাদের দেখতে পাচ্ছি একটি পুরুষের কাঁধে বাঁক, বাঁকের সামনে শিশুপুত্র, পায়ের নিচে পোষা কুকুর, পাশে একটি মহিলার মাথায় ঝুড়ি ও মাদুর এবং পাশে একটি পুত্র। আচ্ছা, চলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রতীচি এটিসেন। হ্যাঁ, অমর্ত্য সেনের বাবার নামে আছে। এটা ওনার বাড়ি, অমর্ত্য সেনের বাড়ি। পেছনে যে জঙ্গল জায়গাটা আছে, ওই জায়গাটা নিয়ে প্রবলেম হচ্ছে। এটা তো ফেন্সিং করাই আছে পুরো বাউন্ডারি আমাদের। এটা শিক্ষা ভবন, টোটাল 56 ডিপার্টমেন্ট আছে এখানে।
এটা এখন আমরা এলাম বরিশালের রান্নাঘরে খাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 2:30। আমাদের আগে থেকে বলা ছিল 18 জনের, তো এই জাস্ট এলাম আমরা, বাকি টিম আরও আসছে। কিছু কেনাকাটি চাইলে করতে পারেন, এখানে আছে, সব লোক বসে আছে। এই জাস্ট আমরা এখন চেয়ার পেলাম, আমাদের খেতে বসছি টেবিলে। সব অর্ডার দেওয়া হয়ে গেছে বরিশালের রান্নাঘরে। থালি এলে সমস্ত থালি অর্ডার হয়েছে, তারপর আপনাদের দেখাচ্ছি কী অর্ডার দেওয়া হয়েছে। সব টিম বসে আছে, সব আমাদের পুরো ফ্যামিলি, একদম ওখান থেকে সব বসে আছে। এই সবাই এখন খেতে বসছে। ভেজ থালি নিয়েছি আমরা, টোটাল 17টা। ঘি দিচ্ছে, আর একটু দাও। হ্যাঁ, ঘি দেবে, এখানেও ঘি দিও একটুখানি। দিয়ে দাও, ওখানে দাও। ওখানে আছি আমি। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। বরিশালের রান্নাঘর থেকে সোজা যাচ্ছি সুরুলের রাজবাড়ি। এই পথেই আমরা রয়েছি, চলুন। দেখো এক সাথ যা रहे हैं सब। আমরা এখন পৌঁছে গেছি সুরুলের রাজবাড়ি। এই পুরো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখন ভিতরে যাব আপনাদের। এটা হচ্ছে প্রায় আমাদের সুরুলের রাজবাড়ি। এটা আনুমানিক 300 বছর আগে এটা যে জমিদার ছিলেন, ওনার নাম ছিল শ্রী নিবাস সরকার, ওনারই বাড়ি এটি। এবং এটি আমাদের বর্তমানে সুরুলে সবথেকে বড় দুর্গাপূজা নামে পরিচিত জায়গা রাজবাড়ি। বর্তমানে এনাদের এখন 12 জেনারেশন চলছে। আচ্ছা, এখানেই থাকেন ওনারা? এই রাজবাড়িটির পেছন অংশে সমস্ত ওনাদের যে বাড়ির মেম্বাররা তারা বর্তমানে বাড়ি করে রয়েছে, আর এটা ওপেনলি রেখে দেওয়া হয়েছে। নাথ মন্দিরে পুজো হয়, এখানে দুর্গা পুজো হয়। দুর্গাপূজাটা হয়। হ্যাঁ, আর ওই পাশে পাশে সবারই বাড়ি। আর এটা যখন ওনাদের কোনো অনুষ্ঠানে তখন এটা বন্ধ করে দেওয়া হয়। ওনাদের কারো বিয়ে যদি হয় তাহলে এটা বন্ধ, এখানে খাওয়া দাওয়া হয় বা অন্নপ্রাশন। এদের আত্মীয় বাড়ি সবাই পাশাপাশি বাড়ি আছে। আচ্ছা, ঢুকে মাকে প্রণাম করে ভেতরে যাবেন, আবার বেরোবার সময় আবার মাকে প্রণাম করে বাড়ি বেরোবেন। এইখানে মায়ের মন্দির, এই জায়গায়। মন্দিরটার সামনে ওই ঢোকা বেড়া দুটোই নমস্কার করে ঢোকা বেড়া করছে। আচ্ছা আচ্ছা, মারছে কুড়ে খাচ্ছে। এবার ওর হাজবেন্ড ওকে মারছে, মারামারি করছে দুজনে মিলে। এই যে গেট,
হ্যাঁ এইটা গেট। এর বাইরে যত বাড়ি সব এই বংশ। আচ্ছা এই বংশের পুরো বাড়িটা এখানে রাজাদের। না আচ্ছা আচ্ছা ওই পুরো পেছনের প্রপার্টি ওদের থাকে। কিছু হলে এখানে পোস্টার দিয়ে দেবে ও যে তোমরা সবাই পড়ে দেখে নাও, ডাকবে না কেউ কাকু, এই পোস্টার মেরে দিল তো সবাই পড়ে পড়ে দেখে নিল। আচ্ছা। ওই ব্যাপার আছে, এই ওই সব পোস্টার দেওয়া থাকে এখানে। আহ, কাকে কাকে বলতে যাবে, এত বড় ফ্যামিলি ও যেখানে পোস্টার দিয়ে দেবে, সব এখানে এসে খবর দেবে কি? এবার সব যাওয়া আসা করছে খবর দেখে। इसको अब राजा का बुखार चढ़ गया। জাস্ট না আমরা ডিনার কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে 11:10-15 হয়ে গেছে। সকালবেলার প্ল্যান হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, কারণ কালকে একটু বর্ধমানের শিব মন্দির দর্শন করে আমরা কলকাতার দিকে এগোবো। সারা দিন আজকে পুরো সাইট সিনে হেকটিক ছিল, কারণ গরমও ছিল প্রচণ্ড। তো অলমোস্ট সবই ঠিকঠাক হয়েছে, কিছুটা সাইট সিন সবই কভার করেছি আমরা অলমোস্ট, তো সেগুলো সমস্তই ক্যাপচার করেছি আমরা ব্লগে। তো স্টে উইথ আস, টুমরো মর্নিং আবার দেখা হবে আপনাদের সঙ্গে। গুড নাইট।